ওই দেখো কেমন হয়েছে, দেখো ডিজাইনটা ভাল লাগতেছে না? ভাল লাগতেছে না? করো না, ভাল লাগছে না? এমন কিন্তু ডিজাইন কারো নাই। আরো ডিজাইন দেন হাতের এক মাথা থেকে এক মাথা গোটা এখান তোলা যাবে। এখান তো দুজনে নেওয়া হবে, নিয়ে ভারী এখান বাপরে বাপ। হ্যাঁ এইখানে দুজন নেওয়া হয়। হ্যাঁ এদিকে এসে দেবে আসুক। হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? কোচবিহার জেলার থেকে আমি প্রিয়া নতুন আরও একটি ভিডিওতে সবাইকে অনেক স্বাগত, অনেক ভালোবাসা। ভিডিওটা স্টার্টিংটা একটু অদ্ভুত রকমেরই হলো, কিন্তু ওই যে কালকে অর্ধেক এখান থেকে বাদ দেওয়া হয়েছিল, তাই এখান থেকে আবার ভিডিওটা শুরু করছি। এই ঘরের বিছানার তোষক কেন তুললাম, এটা তোমাদের মনে প্রশ্ন আসতেই পারে। আসলে প্রথমে ভেবেছিলাম এই ঘরেই খাটটাকে ঢোকাবো। ওখান থেকে বলছিল যে হাইড্রোলিক লাগানো যেহেতু খাটটা একবারই জায়গা মতো বসাতে হবে। তো আমি বললাম একবারে তো কোনোভাবেই সম্ভব নয়, কারণ আমাদের পেছনটা প্লাস্টার হচ্ছে, ঘর কালার হবে, সব মিলিয়ে কিন্তু আমাদের ঘর এই কিছুদিনের মধ্যে আবার সব আমাদের জিনিসপত্র বার করতে হবে। মানে এই কালারটা তো অনেক দিন আগেই হতো তোমরা জানো, কিন্তু এই যে মিস্ত্রির জন্য আমি তো ভেবেছি একদম কালার করে পয়লা বৈশাখের দিনই খাট ঢোকাবো, কিন্তু সেটা তো আর হলো না আর কি। তো তারপরেও বলেছিলাম ঘরটা কালার হলে পরেই খাটটা নিয়ে আসবো, তো দোকানদার এতদিন রাখবে না আর কি। মানে ওদেরও তো আরও তো খাট আছে, তাই না? এত আমার খাটটাই বা কোথায় রাখে ওরা, তাই ওরা বললো নিয়ে আসতে। তো ও বললো নিয়ে আসো, পরেরটা পরে দেখা যাবে। তো প্রথমে ওই ঘরে বসাবো ভেবেছিলাম, কারণ এই ঘরটাই আগে আমাদের কালার করা হবে, তারপরে ওই ঘর ধরা হবে। তো ভাবলাম ওই ঘরে বসালেই বোধহয় আমাদের সুবিধা হবে, কারণ এই ঘরের তো 2 দিন পরেই আবার আমাদের জিনিসগুলো বার করতে হবে। তারপর যাই হোক, এই সময় যেন কে কী বুদ্ধি দিল, বললো না এখানেই রাখো, এত সুন্দর খাট এখানে রাখো, হাইড্রোলিকটা লাগানো হবে না। মিস্ত্রি দাদাটা বলছিল, বলে হাইড্রোলিক এখন লাগাবো না, নর্মালভাবে সেট করব, কারণ হাইড্রোলিক একবার লাগালে আবার বারবার খুললে না হাইড্রোলিকটা ঢিলা হয়ে যায়। তো ভাবলাম চলো ঠিক আছে। তারপরে আবার বললো না, প্রথম খাট এনেছো যখন হাইড্রোলিকটা লাগিয়ে দিই, পরে আমি এখন খুলে দেবো, যখন সরাবে তখন আমাকে ডেকে নেবে, সরাবো। মানে অনেক রকম আর কি কথাবার্তা হয়, বুঝতেই পারছো, একটা জিনিস আনলে পরে একবার এই ডিসিশন দেয়, একবার ও এই ডিসিশন দেয়। তো তারপরে সবাই মিলে বললো না ওই ঘরটার কারণ ওই ঘরে আমার এই বিছানাটা বসালে পুরো ঘর বুকিং হয়ে যায়, আর ওই ঘরে আমার সমস্ত ব্র্যান্ড প্রমোশনের প্রোডাক্টগুলো আছে। তো তো বললো থাক এইখানেই বসাও, যখন সরানো হবে তখন আবার যে মিস্ত্রি দাদা লাগাচ্ছে তাকে ডেকেই খুলে নেবো আর কি সবটা। এদিকে এসেছে আমার বড় জেঠির শাশুড়ি মা, আমার যা, আমার ননাস কলকাতা থেকে এসেছে। তো তাদেরকে চা বানিয়ে দিলাম, বারান্দায় বসেছে, ঘরে যেহেতু জায়গাই নেই, মাও বারান্দায় বসে আছে। তো এখানে মিস্ত্রি দাদা, ওই দাদু, সবাইকেই চা দিয়ে দিলাম। এখন সবাই মিলে একটুখানি চা খাবো, চা খেয়ে তারপরে আবার এই যে খাটটা লাগাবে আর কি। হাইড্রোলিক লাগানো আমি তো জীবনে প্রথম দেখলাম, এত সুন্দর জিনিসটা, মানে কি বলবো। ছোটোর থেকে বক্স খাটেই মানুষ হয়েছি আমিও, ছোটোর থেকে, মানে মেয়েবেলাতে বিয়ের আগের কথা বলছি আমি। আমার বাড়িতে কিন্তু বক্স খাট ছিল, এখন নষ্ট হয়েছে বক্স খাটটা, এখন ওটা খারাপ হয়েছে বলে এখন আর নেই বক্স খাটটা। তো এখন কিন্তু স্টিলের খাট আছে, কিন্তু ছোটোর থেকে আমি বড় হয়েছি বক্স খাটেই। তো সবার বাড়িতেই, যার বাড়িতেই যাই না কেন বক্স খাট দেখি। একটা যে মানে বিয়ের পর আর কি, বিয়ের পর এখানে এসে ছোট্ট একটা চৌকি, বিয়ের পর এসে তো একদম ছোট্ট, মানে কি ছোট কাকে বলে, তোমরা তো আমার একদম পুরনো ব্লগ যদি কেউ দেখো তাহলে বুঝতে পারবে আমরা কত ছোট চৌকিতে আমরা সবাই মিলে একসাথে ছিলাম। আমি, আয়ুষের পাপা, 3 জনে মিলে। খুব কষ্ট হতো তখন, যারই বাড়িতে আমি বক্স খাট দেখি না কেন আমার মনে হতো ইস কবে যে আমি একটা বক্স খাট করতে পারবো, আর কবে যে একটা ফুলওয়াল বাড়ি করতে পারবো। এই দুটো স্বপ্ন আমার ভীষণ ছিল, যে একটা বক্স খাট, একটা ফুলওয়াল ঘর। ফাইনালি আজকে সেইটাও পূরণ হলো। ছোট যখন ঘুমায় তখন হাইড্রোলিক জন্য কোনদিন উঠি যায়, বাস কেমন হবে। অনেক লাগানো আছিল, আয়ুষকে বসিয়েছে আর কি, বলে এই যে এইভাবে দাঁড়িয়ে থাকতে হয়, এইভাবে না হলে লাগে না। তো তার জন্য আয়ুষকে বসিয়ে রেখেছে। কোন সময় আয়ুষ সহকারে বিছানা উঠে পড়েছে উপরে। আর এই যে খুশকি দেখো, তাই মনে হয়েছে লাগাচ্ছে। তো যাই হোক, ফাইনালি আমাদের খাটটা লাগানো হলো। এত সুন্দর, মানে কি বলবো, এত সুন্দর হয়েছে না বন্ধুরা, আমি কারো বাড়িতে এরকম খাট দেখিনি, সত্যি বলছি, এরকম খাট কারো বাড়িতে দেখিনি। যারই বাড়িতে দেখতাম অনেক ডিজাইনার, ওই চূড়ার মতন কাজ থাকে, চূড়ার কাজ থাকে, হ্যাঁ অনেক রকম ডিজাইন থাকে। আমার একদম ভালো লাগে না সেরকম, আমার এরকম প্লেন, মানে এরকম বাঁশগিঠোর যে ডিজাইনটা হয়, এটা আমি ফ্লিপকার্টে দেখেছিলাম, এত পছন্দ হয়েছিল। তো আমার মনে হয়েছিল যে জীবনে যদি কোনো দিন আমি খাট বানাই, তো আমি এই ফ্লিপকার্টের ডিজাইন দেখেই আমি খাট বানাতে দেবো। আমার এত ভালো লেগেছে এই ডিজাইনটা, মানে তোমাদের ভাষায় প্রকাশ করতে পারবো না।
এইবার পালা তোমাদের কমেন্টের যে কেমন হয়েছে। যাই হোক, একটা বড় বিছানায় শোয়ার আমার খুব ইচ্ছে ছিল। যখন আমি পাকা ঘরটা করি তখন আমি ওই স্টিলের খাটটা নিয়ে আসি। স্টিলের খাটটা নিয়ে আসার পরও খুব খুশি ছিলাম যে বড় খাট, কারণ এত ছোট খাটে আমরা ছিলাম, মানে সরি এত ছোট চৌকিতে আমরা ছিলাম এতদিন। মনে হতো একটা বড় সড়ো খাট হলে সবাই মানে বেশ আরাম করে শুতে পারবো। তারপর ঠাকুর করুক, যাই হোক, আমার একটা মানে স্টিলের খাট হয়। এবারে ওটাতে শুতে শুতে কয়েকদিন যাওয়ার পরই শুরু হয়ে যায় ক্যাতকুত করা, মানে আওয়াজ করা। এত আওয়াজ করতো, একটু নড়াচড়া করলেই আওয়াজ করতো। খুশ হওয়ার আগ পর্যন্ত ঠিক ছিল, কিন্তু যখন খুশ হয়েছে তারপরে এই আওয়াজের জন্য, মানে যেই বাচ্চাটাকে এত কষ্ট করে ঘুম পাড়াতাম, বাচ্চাটা এই আওয়াজেই উঠে পড়তো। মানে আমি নামতে নামতে বিছানা থেকে উঠে পড়তো। আমার যে কী রাগ হতো, মানে কি বলবো। তখন থেকে আমি ঠিক করে নিয়েছি যে আর স্টিলের খাট নয়। মা তো আমাকে না জানিয়ে ওইটা নিয়ে এসেছিলো, জানতাম না। আমি জানি ওই স্টিলের খাটের পরে কিন্তু যেহেতু মাস্ট ওই খাটটা নিয়ে এসেছে, তো ওই খাটটাতে কয়েকদিন থাকার পরেই খাটটা তো পুরো গেল ভেঙে। ভেঙে মানে অল্প স্বল্প ভাঙেনি, আমার আগের স্টিলের খাটটার থেকেও বেশি ভেঙে গেছে। একদম পুরো মানে বেঁকা হয়ে পুরো ভেঙে গেছে, মানে খাটে বসাই যায় না এমন একটা অবস্থা। তো তারপরে ভাবলাম যে না, একটা কাঠের খাট আমাকে বানাতে দিতেই হবে, যেটা আমার এতদিন থেকে ইচ্ছে। আরে ঘরটা যদি রং করা থাকতো এই খাটটা আরও ফুটে উঠতো। তো কিছুদিন পর যখন রং করা হবে দেখবে খাটটা আরও ভালো লাগছে। এখন মানে ঘরের জন্য কীরকম একটা লাগছে, ঘরটাতে মানাচ্ছে না, কিন্তু খাটটা কিন্তু দুর্দান্ত হয়েছে। তো বন্ধুরা, নতুন বিছানায় এই বেডশিটটা কেন পাতলাম, তোমাদের মনে প্রশ্ন হতেই পারে যে একটা নতুন কিছু পেতে দিতে পারতো। অবশ্যই পাতবো। কি বলো তো, বিছানাটা হালকা একটু ভেজা ভেজা, এই যে ওয়ালে জল দিয়েছে না, তাই তোষকটাও হালকা একটু ভেজা ভেজা। তো ভাবলাম এই সুতির চাদরটা পেতে তার উপরে একটা চাদর পেতে দেবো। কালকে তোষক টোষক সব রোদে দিতে হবে, বুঝতে পারলে। আর এই যে আমাদের নতুন বেডশিট খোলা হচ্ছে। নে নে, হাত কেটে যাবে। দে দে। তো এই যে এই বেডশিটটা এখন পেতে দেবো আর কি, দেখি কেমন লাগে। ওই ঘরে তখন হলুদটা তখন তোষকটা পাচ্ছ কি? এটাকে বসাবো না। এই দেখো কত সুন্দর। আর বেডশিটের কালেকশানে মিশো তো আমাদের ভরপুর অফার দেয়, ভরপুর কালেকশন রাখে। তো মিশো থেকে এই বেডশিটটা আমি নিয়েছি, লিঙ্ক কিন্তু কমেন্টে পিন করে দেবো, সরি কমিউনিটিতে দিয়ে দেবো, কমেন্টে বলছি সরি। আসলে কি বলো তো, মিশোর লিঙ্ক কমেন্টে পিন করা যায় না, সেটা কমিউনিটি পোস্টেই থাকে। তো এই যে দেখো, এখানে আমি একটা পর্দা টাঙিয়ে নিলাম, ওই পর্দাটাকে নামিয়ে নিয়েছি। কিন্তু এই পর্দাটা তো বিশাল বড়, তোমরা দেখেছো ফ্ল্যাটে যখন ছিলাম তখন নিয়েছিলাম। দরজার পর্দা আর কি, মানে বড় আমাদের ব্যালকনির পর্দাটা ছিল, ব্যালকনিতে গ্লাস ছিল। তো ভাবলাম গোল্ডেন কালার যেহেতু বেডশিটটা, তো সেইভাবে পেতে দিই, কিন্তু ঘরের সাথে তো মানাচ্ছে না। ঘরটার এতই বাজে পরিস্থিতি যে কিছুই ভালো লাগে না ঘরটাতে, মানে কোনো কিছু রাখলে মানাই না ঘরটাতে। তো যারা বলো না ঘর রং করো করো, অবশ্যই করো, পিছনটা প্লাস্টার না হলে ঘর রং করে কোনো লাভ নেই, আবার খারাপ হয়ে যাবে। তো ওই যে প্লাস্টারের মিস্ত্রি তো আসে না, তোমরা যদি রেগুলার ব্লগ দেখো তাহলে বুঝতে পারবে যে যেদিন যেদিন আসে আমি ওই দিন কিন্তু তোমাদের দেখাই। এইবারে বলো তো আমার বিছানাটা কীরকম লাগছে। বেডশিটটা পাতার পর পুরো বিছানার লুকটাই চেঞ্জ হয়ে গেছে, তাই না বলো? কি দারুণ লাগছে দেখতে, আমার তো বেশ ভালো লাগছে। সব থেকে এই বাঁশগিঠোর ডিজাইনটা এই বক্স খাটে কেমন লাগছে তোমরা সেটাও অবশ্যই কমেন্টে জানাবে যে হ্যাঁ প্রিয়া সত্যি খুব সুন্দর হয়েছে। দেখো খারাপ লাগলেও বলবে, ভালো লাগলেও বলবে, ঠিক আছে? তো দেখো আমার তো বেশ ভালো লেগেছে। অনেক দিনের ইচ্ছে একটা আমার পূরণ হলো, সবটাই তোমাদের ভালোবাসা আশীর্বাদে। এই খাটের জন্যই আমরা চারজন কিন্তু পুরো ভাগ হয়ে গেছিলাম, মানে দুজন এই ঘরে দুজন ওই ঘরে আমরা ঘুমাতাম। তবে এখন বেশ ভালো হয়েছে, খাটটাও শক্তপোক্ত বড় হয়েছে, চারজন আমরা একসাথে ঘুমোতে পারবো, তাই না? তো পুরো বিছানাটা সেট করার পর বালিশের বিছানা চাদর পাতার পর কীরকম লাগছে অবশ্যই তোমরা কমেন্টে জানিও। আর বিছানার চাদরটাও কীরকম লাগছে সেটাও কমেন্টে জানিও। আর খাটের ডিজাইনটা কেমন লেগেছে সেটাও অবশ্যই জানিও। তো পুরো সিম্পল ডিজাইনের মধ্যে রাখা হয়েছে, আমার তো বেশ ভালো লাগছে। মানে বেশি ওই একদম রাজবাড়ির যে চূড়ার মতন দেয় আর কি সিংহাসনের, আমার ভালো লাগে না ওটা। এই ডিজাইনটা বেশ সুন্দর, একদম সিম্পলের মধ্যে ভীষণ সুন্দর লেগেছে। তোমার কেমন লাগছে? ভালো, মানে যেমন দেওয়া হচ্ছে তেমনই বানিয়ে দিয়েছে। আমরা ভাবতেই পারি না যে ডিজাইনটা এত মানে যেরকম দেওয়া হয়েছে অমনই করে দেবে, বলো? পাশে ফটো লাগাই দিও, আমরা যেটা দিয়েছে পাশে আমি একটা ফটো লাগিয়ে দেবো। ফ্লিপকার্টে যেটা দেখেছিলাম বক্স খাটই দেখেছিলাম, বাট এখন এই মুহূর্তে খুঁজে পাচ্ছি না বলে একটা সেম ডিজাইনের আমি লাগিয়ে দিলাম। সুপ্রভাত, নতুন আরও একটি দিনে নতুন ব্লগে সবাইকে স্বাগত।
কালকে তো হাফ ভিডিওটা যেহেতু করেছিলাম তাই ভাবলাম আজকে থেকে আবার একটু ব্লগটা কন্টিনিউ করি, না হলে ব্লগটা অনেকটাই ছোট হয়ে যাবে। ঘুম থেকে উঠেই আমার এই সদর দরজাটা প্রথমে আমি খুলে দিই, তারপরে বারান্দার যা অবস্থা দেখি। প্রত্যেক দিন বস্তাটাকে আমি তুলে রাখি, বাট কালকে ভুলে গেছিলাম বলেই দেখো বৃষ্টিতে আমার বস্তা পুরো ভিজিয়ে দিয়েছে। তো এবারে বস্তাটাকে কোথাও একটা মেলে দেই, ধোয়া বস্তা, একদম ধুতে হবে না আমার, মানে কালকে ধোয়া বস্তাটা পেতেছি তো ভিজে গেছে বলে ভাবলাম না এমনি মেলে দিই আর কি। তারপরে বারান্দায় এই যে জল পড়ে, তোমরা বলেছো প্রিয়া গ্রিল লাগাও, প্রিয়া এই মানে এটার একটা ব্যবস্থা করো, এই যে বৃষ্টি পড়ে জল পড়ে, তারপরে বারান্দাটা ঘেরাও দাও, অনেকেই অনেক রকম কমেন্ট করো। তো দিদিভাইদের একটা কথাই বলবো, দেখো সব কিছু করতে, এখানে যতগুলো কাজের কথা বলছো সব কিছু করতেই টাকা পয়সার প্রয়োজন। এবার আমি তো কোটি কোটি বা লাখ লাখ টাকা নিয়ে নামিনি, সব কাজ একবারে ধরবো, তাই না? আমার যেরকম প্রত্যেক মাসে যেইভাবে আমার আসে ঠিক সেইভাবেই আমি কিন্তু কাজগুলো করি। আমার জমানো কোনো পুঁজি নেই, তোমরা সবাই জানো। আমি যা জমাই ছেলেদের জন্য যতটুকু জমাচ্ছি সেখান থেকে তো আর তুলে আমি বাড়ির কাজ করতে পারবো না। আর যেই কাজগুলোই করি না কেন, আমার ইউটিউব পেমেন্ট বা যাই ঢুকুক না কেন, যেটারই পেমেন্ট আসে না কেন, আমি সেই পেমেন্ট দিয়ে সাথে সাথে কাজগুলো সেরে নিই, কারণ হাতে টাকা থাকলেই এদিকে না সেদিকে লেগে যাবে। এবারে তোমরা ভাবো তো, ফ্ল্যাট থেকে আসার পর এই বাড়ির কত কিছু কাজ করলাম, তাও এত কম সময়ে, মানে এত কম মাসের মধ্যে। এই ধরো 5-6 মাস হলো ফ্ল্যাট থেকে, না 5-6 মাস কি, তারও কম বোধ হয়, 3-4-5, হ্যাঁ 4-5 মাস বোধহয় হয়েছে ফ্ল্যাট থেকে আসার, মানে পার্মানেন্ট বাড়িতে সেট হওয়ার। তো তারপরে দেখো কতগুলো কাজ একসাথে করলাম, বাথরুম বানালাম, মোটর ঠিক করলাম, রান্নাঘরের মোটর ঠিক করা হলো, আরও কিন্তু এরকম টুকটুক অনেক কাজ হয়েছে, ওয়াশিং মেশিন কেনা হলো, ঠিক আছে, এরকম তারপরে খাটটা নেওয়া হলো। এবারে আস্তে আস্তে সব কাজই হবে, দেখতে থাকো তোমরাও। আমার মনে হচ্ছে তোমরাও ভীষণ এক্সাইটেড হয়ে গেছো যে এই জিনিসগুলো, যেই জিনিসগুলো এতদিন দেখতে চেয়েছিলে সেই জিনিসগুলো এখন হচ্ছে। তাই তোমরাও হয়তো কমেন্ট করে বসে ফেলো যে এটা করো ওটা করো, এটার পর এটা করো। অবশ্যই করব, তোমরা খালি একটু আমার পাশে থাকো, সাথে থাকো, দেখতে থাকো। ধরেছি যখন বাড়ির কাজ, যদি আমার কোনো বিপদ না আসে কোনো রকম, আমার জীবনের তো মানে ঝড়ের শেষ নেই, তোমরা জানো। কোনো ঝড় ঝাপটা না আসলে যদি এইভাবেই আমার দিনটা চলে, তো এইভাবে কিন্তু আমি আস্তে আস্তে অনেক কাজই করব। তো সব কিছু বুঝে আমাকে কাজ করতে হয়। যেমন এই বুলেট কেনার ব্যাপারটা, অনেকেই অ্যাগ্রি করেছে, অনেকেই অ্যাগ্রি করনি, যে না এটা ঠিক নয়। তো সেদিনের একটা শর্টস ভিডিওতে আমি বলে দিলাম যে সবার মানে সব কিছুর উপরে আমার শখ, তারপরেও সেই শখটাকে আমি দামই দিই না। আমারও শখ করে একটু পার্লারে যেতে, আমারও শখ করে একটু ভালো ভালো নিজেকে গুছিয়ে রাখতে, পরিপাটি রাখতে, আমারও শখ করে একটুখানি এটা সেটা খেতে। তোমরা দেখো খাওয়ার প্রতিও কিন্তু আমার কোনো ইন্টারেস্ট নেই, কেননা আমি কাজে এতটা ব্যস্ত থাকি। আমারও শখ করে এটা কিনতে সেটা কিনতে, আমারও শখ করে এই বয়সে কোথাও আমি ঘুরতে যাই, হ্যাঁ, কিন্তু দেখো আমি ঘুরতেও যেতে পারি না, কোথাও যে একটুখানি যাব আমি সেই যাওয়াটাও যেতে পারি না। তো এই বয়সে এখন আমার শখ করে, কিন্তু এখন আমার কাছে সময় নেই। কিন্তু যখন আমার সময় থাকবে তখন আমার শখ থাকবে না, কারণ তখন তো আমি বয়স হয়ে যাবে, তখন আমার সেই শখটা থাকবে না। কিন্তু দেখো আমি আমার শখের বয়সেই আমার শখগুলো পূরণ করতে পারছি না, মানে এতটা কাজের সময়। তারপরেও এটা ভাবি, এই সময় যদি আমি কাজ বাজ না করি, বৃদ্ধ বয়সে আমি, তখন আমাকে চিন্তা করতে হবে যে কি করলাম সারা জীবন। তো সেই জন্য আমি আমার সমস্ত কিছু বিসর্জন দিয়ে আমি কিন্তু পুরো ফোকাস লাগিয়ে দিয়েছি আমার এই কাজ বাজে, ধ্যানে, সংসার, বাচ্চা কাচ্চা, আমি এইসবেই সময় দিই বেশি। তারপরেও এইটুকু একটা স্বপ্ন বুলেট কেনার, তো সেটা তো অবশ্যই পূরণ হবে, সাথে বাড়ির কাজও হবে। তোমরা যদি আমার পাশে থাকো সব হবে, আস্তে আস্তে হবে, এত তাড়াহুড়ো নেই। বন্ধুরা, কালকে থেকে ভিডিওটা শুরু করেছিলাম, আজকেও কন্টিনিউ করছি, কারণ কালকে তো অর্ধেক থেকে দেখিয়েছিলাম। আর বিছানায় শোয়া আমাদের প্রথম রাত বেশ ভালোই কেটেছে। তো যাই হোক, এদিকে আমার কিন্তু ঘর দোয়ার মোছা হয়ে গেছে, এই যে ঘর দোয়ার না, সরি, বারান্দা মোছা হয়ে গেছে, কারণ বারান্দায় পুরো জল জমে থাকে। ঘরটা কেন মুছলাম না, কারণ এখনও বাসে বিছানাপত্র কিছু তোলা হয়নি, ওরাও ওঠেনি, সেই জন্য আমি ঘরটা মুছলাম না। তো এবারে আমি কী করবো, আমার হাতে একটু সময় আছে, ধরে নাও 10-15 মিনিটের মতন, কারণ রান্না বসাতে হবে, টিফিন বানাতে হবে, আয়ুষ স্কুলে যাবে। আয়ুষের টিচারের জন্য আসবে করে আয়ুষকে উঠালাম, আমিও সকাল সকাল উঠলাম, কিন্তু টিচার আসলো না, জানি না কেন। তো আয়ুষ ঘুমিয়ে পড়েছে, আবার ফ্রেশ হয়ে সোফার মধ্যে আবার ঘুমিয়ে পড়েছে। ও আমাকে বলেছে টিচার আসলে আমাকে ডাক দেবে, তো ওই তো এখনও আসেনি, আর ডাকও দেয়নি। তো ঘুমাক, কালকে রাত্রে ঘুমাতে লেট করেছিল। আর এখন আমি কী করবো, যেটুকু সময় আছে আমি ভাবলাম না পুজোটা দিয়ে নিই, পুজোটা দিতে বেলা হয়ে যায়, আর সেই জন্য আর কি। তো আমি এখন টিনের ঘরটা মুছে, টিনের ঘর পরিষ্কার করে আসলাম, টিউশন পড়বে বলে বিছানাপত্র ঝেড়ে ঠেড়ে ঘর দুয়ার ঝাড় দিয়ে এসেছি, তো আসেনি। তো এখন শুধু আমি ঘরটা মুছবো, মুছে আমি স্নান করে আগে পুজোটা দিয়ে নিয়ে ওইদিকে রান্না বসাবো, টিফিন বসাবো, ততক্ষণ যদি আবার খুশ উঠে যায় তো হয়ে গেল। তো এই দেখো আমাদের খাটের লম্বা লম্বা ডান্ডিগুলো কীরকম ভেঁকা হয়েছিল, এই দেখো
পুরো বিছানা ব্যান্ড হয়ে গেছিলো আর কি। এটাকে ঠিক করতে দিবে, দেখি আজকে বলবো ওকে ঠিক করতে নিয়ে যেতে। এটা হচ্ছে টিনের ঘরে পেতে দেবো, কেন বলো তো, লোকজন আসলে একটা বড় বিছানার প্রয়োজন, তাই নষ্ট করব না, এটাকে ঠিক করে টিনের ঘরে পেতে দেবো। এই দেখো সব ব্যান্ড হয়ে গেছে, ঠিক আছে। তো চলো আমি এখন ওই ঘরটা মুছে স্নান করে আসি। তো বন্ধুরা আমি চলে আসলাম স্নানে, আমার ওদিকে সমস্ত কাজ শেষ। তো দেখো এখানে এই জিনিসটা কত সুন্দর হয়েছে। এটা হচ্ছে ফেস ওয়াশ, সাবান, শ্যাম্পু, মাস্ক এসব রাখার জন্য অনেকটা স্টোরেজ থাকে আর কি। এটা আমি অনলাইনে দেখেছিলাম, আমার এত ভালো লেগেছে, তো এটা অর্ডার করেছিলাম। আর মানে কি বলতো, বেসিনের এই জায়গাটা পুরো মেসি হয়ে যায়, তো আমি বললাম না, একটা কিছু অর্ডার করতে হবে যেটা দেখতেও ভালো লাগবে আর ঢাকাও থাকবে, বাথরুমের একটা সুন্দর লুক দেবে। তো বেশ সুন্দর হয়েছে। লিঙ্ক কিন্তু মানে এই পুরো বক্সটার লিঙ্ক আমি কমিউনিটি পোস্টে দিয়েছি, তোমরা কিন্তু সেখান থেকে চেক করতে পারো, ঠিক আছে। খুব সুন্দর, খুব সুন্দর, আপনার বন্ধ হয়ে যায়, একটা চুম্বকের মতন আছে, খুব সুন্দর। এর নিচে ঝুলিয়েও রাখা যাবে জিনিস। আর আমি একটু ডেকোরেশন করেছি, এই যে বেশ ভালো লাগে দেখতে। তো এইদিকে আমি কিন্তু স্নান টান করে বেরিয়ে আসলাম, কত ভালো লাগে না, একদম ঘরের ভেতরে বাথরুম, সত্যি কোথাও যেতে হয় না, জল ভরে কষ্ট করে টেনে নিতে হয় না, কল চাপতে হয় না, সত্যি এত সুখ কপালে মানে লেখা ছিল আমার, আমি সত্যি কখনো ভাবিনি, সত্যি বলছি। তো যাই হোক, সবটাই কিন্তু তোমাদের জন্য, সবটাই তোমাদের জন্য। মানে এই ইউটিউবে না আসলে আমাদের পক্ষে সম্ভবই ছিল না, কারণ না আমরা সেরকম পড়াশোনা করেছি যে চাকরি বাকরি করব, না আমাদের ব্যবসা করার জন্য পুঁজি ছিল, সেরকম কিছুই ছিল না। তো সবটাই সম্ভব হয়েছে এই ইউটিউব, ফেসবুক, সোশ্যাল মিডিয়ায় ভিডিও বানানোর জন্য তোমাদের ভালোবাসা সাপোর্ট পেয়েছি বলে। আর এটাও তো একটা ভাগ্যের দরকার, তাই না? ভিডিও বানালেই যে সবাই ভাইরাল সেটাও কিন্তু নয়, সবার ভালোবাসা পাওয়া বা এটা কিন্তু সবার একটা ভাগ্যের প্রয়োজন, তাই না? সোশ্যাল মিডিয়ায় ভিডিও বানিয়ে তো সবাই ভাইরাল হয়ে যায় না, তো এটার জন্য অনেকটা ভাগ্যের দরকার হয়। ভাগ্য তো ভাগ্য, তার সাথে পরিশ্রম, অনেক পরিশ্রম করেছি এই জায়গাটায় দাঁড় হওয়ার জন্য। তাই আজ তোমরা আমাকে চেনো, তাই তোমাদের কাছে আমার ব্লগগুলো পৌঁছায়, তোমরা দেখো বলেই আজকে এত দূর, তাই না? তো চলো, তো এবারে আমি ফুলগুলো কুড়িয়ে নিয়েছি, এবারে পুজো দেব। তো বন্ধুরা আমার কিন্তু পুজো দেওয়া হয়ে গেছে, এই যে পুজো দিয়ে নিয়েছি। আজ অনেকটা লেট হয়ে গেছে, ভাগ্যিস ভাত বসিয়ে স্নানে গেছিলাম, ভাতটা হয়ে গেছে, এখন টিফিন বানাতে হবে। আয়ুষকে বললাম তুমি বই গোছাও। রোদ উঠে পড়েছে, আমি এখন আয়ুষের খাবার রেডি করব। আমি স্নানের আগেই ভাত বসিয়ে দিয়ে গেছিলাম, তো ভাতও হয়ে গেছে। চলো ভাতটা বেড়ে দিই, আর ওর টিফিনটা ঝটপট, কাশি, ওর টিফিনটা ঝটপট করে ওকে বানিয়ে দিই। সত্যি কথা বলতে ঘড়ির কাঁটা না দেখেই, দেখো ঠাকুর ঘরে গেলে তো একটু তো সময় লাগেই পুজো দিতে, ঘড়ির কাঁটাই দেখিনি, এসে দেখি 9:30 বেজে গেছে, 9:50 গাড়ি আসে। এবার 20 মিনিটে আমাকে আয়ুষকে খাওয়াতে হবে, স্নান করাতে হবে, ওষুধ খাওয়াতে হবে, প্লাস টিফিন বানিয়ে দিতে হবে। 20 মিনিটে কি করে সম্ভব? তো দেখা যাক যতদূর পারি। তো এখানে দেখো আমি মুগের ডাল, আলুটাকে দেখো ধুয়ে দিয়েছি, কিন্তু চোচা ছোলাতে আমার সময় পাচ্ছিলাম না, তাড়াতাড়ি করে বসিয়ে দিয়ে চলে গেছি। মুগের ডাল চাল একসাথে দিয়ে মারমার ভাত করেছি। সবসময় যদিও বা আমি মুসুর ডাল দিই, আজ মুসুর ডালটা ছিল না বলে আমি মুগের ডাল দিয়েছি। এই আলুটাকে চোচা ছুলে দিলাম, এবারে ঘি লবণ দিয়ে মেখে দেবো। ভাতটাকে মেখে দিলে কী হবে, ও তাড়াতাড়ি খেয়ে নেবে। ওইদিকে বই গুছিয়ে ও চলে গেছিলো স্নানে, তো তাড়াতাড়ি স্নান করে বার হতে বললাম, শাওয়ারটা চালিয়ে শুধু গায়ে জল দিতে বললাম। হ্যাঁ, বেশি সাবান টাবান দেওয়ারও সময় নেই, আর কাশি তো বেশিক্ষণ স্নান করানো যাবে না, তো জল ঢেলেই আসছেও। তাড়াহুড়ো করে ডিমও সেদ্ধ দেয়নি, তো ভাবলাম না ভাত আর ডিমের অমলেট করে দিই। তো ওই যে ডিমের হাফ অমলেট আর কি, মানে পোচ বলতে পারো, সেটাকে করে দিচ্ছি। এটাই ও পছন্দ করে, ফুল অমলেটটাও পছন্দ করে না, যেরকম হাফ হাফ কাঁচা কাঁচা থাকবে এটাও পছন্দ করে। এদিকে বললাম আমার হাতে একদম সময় নেই, কি টিফিন দেবো, ডোনাট ছিল, কেক ছিল, কলা ছিল আর ড্রাই ফ্রুট ছিল, ভাবলাম এটাই দিয়ে দিই। ভাত খেয়ে গেলে না ও অত বেশি খেতে চায় না, তো ওই যে অল্প স্বল্পই দিয়ে দিলাম। আর বানানোর মতন কিছু সময় পেলাম না, ওই যে ওইখানে ও খাচ্ছে। আয়ুষকে খেতে দিতে দিতে এই যে মহারাজা উঠে পড়েছে, দেখি তো কে। গুড মর্নিং। ও বাটারফ্লাই দেখেছো? এত প্রজাপতি পছন্দ করে, পাখি পশু যখনই দেখে না কেন। কি দেখো বাটারফ্লাই, ও বাবা কেমন করে দেখো। তো চলো এখন খুশকে খাওয়াবো, আমি হাঁপিয়ে গেলাম বাবারে। বাবারে আমরাও খাবো, কিছু খিদে পেয়েছে। বাজে 9:42, এখনই গাড়িটা ঢুকবে। আর ঠিক আছে চলো। ভাগ্যিস আজ ছেলে একটু বিছানায় ওর বাবার সাথে ঘুমিয়েছিল, নয়তো কিভাবে যে এত কাজগুলো সারতাম তোমরা তো দেখতেই পারলে সকাল থেকে। আমি তো ভেবেছি উঠেই পড়বে, কিন্তু এত তাড়াতাড়িও উঠে নেই, একটু দেরি করে, মানে আয়ুষেরও হয়েছে, ও উঠেছে। তো
তো যাই হোক, ওকে আমি পরিষ্কার করলাম, ফ্রেশ করিয়ে ওকে খাইয়ে দাইয়ে ওর বাবার কোলে দিলাম। তো ওইদিকে আমি বসিয়েছি চা, দেখি কারেন্ট নেই। তো ভাবলাম না, এই ফাঁকে তাহলে বিছানাটাকেই তুলে নিই। তো চলো, বিছানাটা নতুন রাত বলছি কেন, এই নতুন খাটে প্রথম রাত সবাই মিলে কাটানো বেশ ভালো লেগেছে। একদম আওয়াজ করেনি। আর বারবার আমার মনে হচ্ছে কি বিছানায় উঠে এই বোধহয় আওয়াজ করবে, মানে এতদিনের একটা অভ্যেস, সেটা কি আর এত সহজে যায় বলো? এই যে বারবার যে বিছানায় ওঠার সাথে সাথে ক্যাত কুত আওয়াজ করতো, সেই আওয়াজটা তো আর এখন নেই। এত শান্তি লাগছে যে না, এখন আমি বাচ্চাটাকে ঘুম পাড়িয়েও আমি একটুখানি নিশ্চিন্তে বিছানা থেকে নামতে পারবো। বাচ্চাটা আমার এই শব্দেই আমার উঠে পড়ে আর কি। কালকে তোমরা প্রায় সন্ধ্যের দিকে খাটটা দেখেছো, দিনের বেলায় কেমন লাগছে বলো? দিনের বেলার লুকটা কিন্তু একদম অন্যরকম লাগছে, মানে ব্রাইট লাগছে বেশি, তাই না? তো বিছানার চাদরটাও বেশ সুন্দর, খাটের সাথে পুরো মানিয়ে গেছে। এই ছিল আজকের আমার খাটের ভিডিও। আমার ঘরের যত ফার্নিচার আছে সব থেকে এটা সুন্দর হয়েছে। কারেন্ট আসলো, কারেন্ট না হলে তো রান্নাবান্নাও করতে পারি না। এই যে চা করলাম, লাল চা, দুধ নেই, শেষ হয়ে গেছে আর কি। বাবা আসো। আর খুশে সাইলেক্স করলাম। আর ও তো ধরো মানে দুপুরবেলা করে খিচুড়ি খায়, সকালবেলা সাইলেক্স খায়, রাতেও সাইলেক্স খায়, দুপুর আর 2 বেলা আর কি খিচুড়িটা খাওয়াই। বাবা এখানে আসো। তো খাটটা কিন্তু কি সুন্দর লাগছে বলো, দারুণ লাগছে একদম, মানে একদম মনের মতন হয়েছে সত্যি। ঘরে এত ফার্নিচার আছে, সব থেকে যদি পছন্দের ফার্নিচার বলো তবে আমার এই খাটটা হয়েছে। এত সুন্দর হয়েছে না, কি বলবো। তোমাদের ডিজাইনটা কেমন লেগেছে কমেন্ট করো, আমার তো বেশ ভালো লেগেছে আমার। ও এই যে তোমার খাটের টাকা, এই যে না গুটি গেল। না, এখান থেকে টাকা দিয়ে আসো। এখান থেকে 50,000 টাকা খাটের। বন্ধুরা, তোমরা অনেকে বলেছো খাটটা বানাতে কত পড়লো, আর খাটের সাথে কিন্তু আমাদের একটা সেন্টার টেবিল বানানো হচ্ছে আর কি, সেম ডিজাইনের সেন্টার টেবিল। এই টাকা দিও না, টাকা দিয়ে ছিঁড়ে ফেলবে। বাবারে বাবা, টাকা দিয়ে ধরতে হয় না বাচ্চাদের। টাকাটা খুলেই গেল, ব্যাংক থেকেও মাত্র আসলো টাকাটা নিয়ে। তো এখনও টাকা গুনছে। ওহ, কচকচা টাকাগুলো গুনতে কি ভাল লাগে না? আমরা হাতে কিন্তু কোনোদিনও টাকা তুলি না, কারণ আমাদের দরকারই পড়ে না, গুগল পে ফোনপে দিয়ে আমাদের হয়ে যায়। যেহেতু খাট বানানোর একটা মোটা টাকা দিতে হবে দোকানে, ওরা গুগল পেতে নিবে না, ওদের ক্যাশেই দিতে হবে। তো এই যে ও ক্যাশ তুলে নিয়ে আসলো। তো এখনও খাটের দোকানে টাকা দিতে যাবে। কালকে যে একটা জিনিস আনবো ওটার জন্য কিছু রাখবো, তাকে রাখতে হবে না, কোথায় রাখবো? ভাবলাম কোথায় এটাই নিয়ে নিই। ও বাবা, এত টাকাও লাগবে না যে খাটের এখানে। হ্যাঁ, এত টাকা লাগবে না খাটের বললামই তো 50,000 টাকা খাটের দাম পড়েছে। আর সেন্টার টেবিলটা এখনও বলেনি ওটা কত যে পড়বে, সেটা জানি না। তো খাটের দামটা কি বেশি হয়েছে না কম হয়েছে, একটু সবাই কমেন্টে জানিও তো। যাই হোক, ভিডিওটা তো আরও বড় ছিল, আজকের ভিডিওটা দিতে পারলাম না। নেক্সট দিন ব্লগে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর এই টাকাটা তোলা হয়েছে খাটের টাকা দেওয়ার জন্য, প্লাস আরও একটা কাজের জন্য, সেটা তোমরা কালকে দেখতে পারবে। নেক্সট ব্লগে দেখা হচ্ছে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর এই দেখো ব্যাংকের বইগুলো সমস্ত কিছু টেনে নিয়ে যাচ্ছে আর কি। তো চলো, টাটা, সবাই ভালো থেকো।